বিসিবি নির্বাচন পেছানো নয়, সঠিক সময়ে ও স্বচ্ছ পরিবেশই হবে বলে মনে করেন পরিচালক প্রার্থীরা। বলছেন যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন সেটা তাদের প্যানেলের বিষয়। পরিচালক হতে বি ক্যাটাগরিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন শাহানিয়ান দীপনরা। নির্বাচনে কারো হস্তক্ষেপ দেখেন না লুৎফর রহমান বাদল। বিসিবি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। তার 24 ঘন্টা না পেরোতেই বিসিবিতে হাজির নির্বাচনী মাঠে থেকে যাওয়া প্রার্থীরা। কে কি করলো সেটা নিয়ে মাথা ব্যথা নেই। নির্ধারিত সময় ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে এমনটাই বিশ্বাস তাদের। বি ক্যাটাগরি থেকে কিভাবে বাকি 16 জনের মধ্য থেকে পরিচালক হওয়া যায় সেই চিন্তা ভাবনা শাহানিয়ান দীপনদের। আমরা সবাই মিলেমিশে সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি। নির্বাচন ভালো হচ্ছে আমি মনে করি। নির্বাচন করছি, পরিবেশ পরিস্থিতি এখনও অনুকূলে আছে এবং ইনশাল্লাহ 6 তারিখে নির্বাচনটা হবে। তামিম ইকবাল বড় অভিযোগ করেছেন, বলেছেন ক্রিকেট হেরে গেছে, এই নির্বাচন কালো একটা অধ্যায়। এমনটা মানেন না বলেই নির্বাচনে থেকে গেছেন অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল। এখনো সুযোগ থাকলে সবাইকে নিয়েই নির্বাচন করতে চান। তামিম ফাহিমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা। আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে। কারো একা পক্ষে ক্রিকেটের উন্নতি করা সম্ভব না। এবং যেটা মনে হয় যে আমি যদি ব্যক্তিগতভাবে ধারণা করি যে এখনও যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরও ভালো হতো। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে পরিচালক। সি ক্যাটাগরিতে অভিযোগ তুলেছেন দেবব্রত পাল। তার প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনিও বাংলাদেশ ক্রিকেটে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে আমি এখন পর্যন্ত বলবো না, অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। 6 অক্টোবর হবে বিসিবি নির্বাচন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারজায় সিরিজের দ্বিতীয় টি-20তে আফগানিস্তানের দেয়া 148 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ 5 উইকেটে 103 রান। মাত্র 2 রানে ওমর জায়ের বলে ফেরেন তানজিদ হাসান। এরপর ইমন ও সাইফও দ্রুত ফেরেন। এরপর শামীম এবং জাকের আলী বাংলাদেশের কে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। শামীম জাকের চলে গেলেও সোহান এখন ভরসা হয়ে আছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের শুরুটা মোটামুটি ভালোই হয়েছে। 2 ওপেনার গড়েছেন 55 রানের জুটি। 2 ওপেনার ফেরার পর আফগানদের এগিয়ে নিয়ে যান নাবি এবং রহমানুল্লাহ গুরবাজ। তবে শেষ দিকে আফগানদের রান বাড়তে দেননি মুস্তাফিজ, সাইফুদ্দিন দারুণ বল করেছেন তারা। এতে 147-এ আটকে রাখা গিয়েছে আফগানিস্তানকে। 2 দলের একাদশেই পরিবর্তন এসেছে আজকে। বাংলাদেশটায় একাদশে 2 পরিবর্তন এবং আফগানরা সিরিজ বাঁচানোর মিশনে 3 পরিবর্তন নিয়ে নেমেছে। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশের ম্যাচ নিশ্চয়ই দেখছেন। এখন যে অবস্থায় রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ, কি মনে হয় বাংলাদেশ কি ম্যাচটি জিততে পারবে এবং সিরিজও কি জিততে পারবে এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে? দেখুন, অবশ্যই বাংলাদেশ দল যে অবস্থায় আছে আমি বলতেই চাই যে এখান থেকে বাংলাদেশ দল ম্যাচ জিততে পারে যদি বাকিটা সময় ঠিক মতো এই ওভারগুলো কাজে লাগাতে পারে। আপনি বলতেই পারেন বাংলাদেশ দল যেভাবে শুরু করেছিল অবশ্যই সেখান থেকে এই জয়ের কাছে যাওয়া এটা কঠিন ছিল। তারপরেও যেখানে জাকির এবং শামীম যেভাবে শুরু করেছেন বা দুজন বিল্ড আপ করেছেন সেটা অবশ্যই বলতে হচ্ছে যে বাংলাদেশ দল ভালো মোমেন্টাম পেয়েছে। এবং এই উইকেট আপনি খেয়াল করেন যে এখানে আপনি চাইলে এই ইনিংসটা বড় করতে পারেন, আপনি চাইলে এখানে অবশ্যই ম্যাচটা জিতে বের করতে পারবেন যদি একটা ওভার ভালো খেলতে পারেন। সবশেষ ম্যাচে আমরা দেখেছি যেখানে সোহান একটা ওভার এই ম্যাচটা কিন্তু ক্লোজ করে ফেলেছে, পরে ম্যাচটা বাংলাদেশ দল জিতে গেছে। সেই দিক থেকে বলবো যে এই ম্যাচটা ডিপ করতে হবে, যদি ডিপ করতে পারে আর একটু তাহলে অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে। এবং আমার কাছে মনে হয় না যে একেবারেই আফগানিস্তান খুব ক্লোজ জিতে যাবে বা লাস্ট ওভার জিতে যাবে, এমনটা নয়। বাংলাদেশ দল যে উইকেটটা আছে একটা ওভার ভালোভাবে ক্যাপিটালাইজ করতে পারে তাহলে এই ম্যাচটা বাংলাদেশের গায়ে চলে আসবে। মাঝার, সোহানকে নিয়ে কি বলবেন? প্রথম ম্যাচটি কিন্তু বাংলাদেশ একটা হারের শঙ্কায় ছিল, সোহান সেখান থেকে ম্যাচ বের করে নিয়েছে। এই ম্যাচেও সোহান দারুণ ভূমিকা পালন করছে। সোহানকে যে দলে না রাখা দীর্ঘদিন এবং টি-20তে এসে যে উনি আস্থার প্রতিদান দিচ্ছেন, ওয়ানডে
যে স্কোয়াডটা ঘোষণা হলো সেখানেও দীর্ঘদিন পরে ফিরেছেন সোহানের পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমি তো বলবো দারুণ ভাবেই বলবো, কারণ হচ্ছে সোহান যেভাবে স্ট্রাগল করে এসেছেন, এবং আমি বলতেই চাই যে সোহানের সবশেষ কিছু ইনিংস আপনাকে অবশ্যই মোটিভেট করবে, আপনাকে বলবে যে সোহানকে নেওয়া দরকার ছিল আগেও। কিন্তু সোহানের একটা ব্যাটিং স্টাইল নিয়ে অনেক কথা হয় যে সোহানের ব্যাটিং স্টাইলটা ভালো নাই। আমার কথা হচ্ছে টি-20তে আপনি স্টাইল যদি চিন্তা না করি, যে রান আসে আমার লাস্ট ম্যাচ যখন জিতিয়েছেন সেই কাজটা যদি করেন তাহলে আবার সমস্যাটা কি? আমরা যদি ধোনির কথা বলি, আমরা যদি সূর্যকুমার যাদবের কথা বলি, আমরা যদি ভারতীয় আরো বেশ কয়েকজন ব্যাটিং লাইন আপের কথা বলি, তারাও তো খুব বেশি যে একেবারে গ্রামাটিক্যাল খেলেন কোহলির মতো তেমনটা কিন্তু নয়। এখন ফিল সল্ট বলেন, আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ান কিছু ব্যাটার আছেন, তারাও তো একেবারে গ্রামাটিক মেনে খেলেন না। সেই দিক থেকে আমি তাদের সাথে তুলনা করছি না, হয়তো বলবে যে তুলনা করছে, বাট রান আসলে ম্যাচ জিতলে তাহলে তো সমস্যা নেই। সোহান সেই কাজটাই করেছেন লাস্ট ম্যাচে, এবং আজকেও দুটো শট খেলেছেন যেটা কিন্তু একেবারেই আনঅর্থোডক্স এবং খুব ভালো ছিল। যদি এইরকম আর একটা ওভার আসে, আমার মনে হয় বাংলাদেশ দল ম্যাচটা বের করতে পারবে। সোহানকে নিয়ে আলোচনা যতই হোক না কেন, তাকে আমার মনে হয় তার এক্সপিরিয়েন্স, তার উইকেট কিপিং এবং তার ইম্প্যাক্ট ব্যাটিং এর জন্য আপাতত নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অবশ্যই রাখা উচিত। মাঝার সাইফ হাসান কিন্তু আপনার ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। সাইফকে এশিয়া কাপে যে পারফরমেন্সটা করলেন সেটারই কি পুরুষ জন্য এই ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া তার? না, অবশ্যই। দেখুন, একটা আত্মবিশ্বাস তো অনেক ইম্পর্টেন্ট জিনিস না। সাইফ হাসান যে আত্মবিশ্বাস নিয়ে খেলছেন এখন, এবং আজকেও দেখেন দ্রুত আউট হয়ে গেছেন, কিন্তু আমার মনে হয় তার যে রোলটা ছিল সেটা প্লে করার চেষ্টা করেছেন এবং ভয় ডরিং খেলার চেষ্টা করেছেন, এবং সবচেয়ে বড় বিষয় তার আত্মবিশ্বাসটা আছে। এবং হোয়াইট বল খেলা আর তার টেস্ট সুনাম ছিল, টেস্টে খেলেন বা লং ইনিংস খেলেন, যদিও ও টি-20তে দারুণভাবে যে চেঞ্জ করে ফেলেছেন, এবং আমার মনে হয় এখানে কাজে লাগবে। তার যে আত্মবিশ্বাসটা আছে এবং ঘরোয়াতে লং ইনিংস খেলার অভ্যাস আছে, সেটা কাজে লাগবে। আমার মনে হয় যে ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, এবং রাইটি লেফটি আপনাকে ম্যানেজ করতে হবে, সাথে হচ্ছে লিটন দাস নেই, সেই জায়গাতে আমার মনে হয় অবশ্যই প্রথমবারের মতো ওডিআই স্কোয়াডে ডাক করেছেন, সেটা কাজে লাগাবেন। ঠিক বলেছেন, আত্মবিশ্বাসটা আছে, ঠিক বলেছেন মাঝার। আমারও মনে হয় ওয়ানডেতেও সাইফ ভালো করবেন। আমরা আশা করছি বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচটি জিতবে এবং সিরিজও জিতবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এনসিএল টি-20তে বরিশালকে 8 উইকেটে হারালো খুলনা। চট্টগ্রামের বিপক্ষে রংপুরের জয় 5 উইকেটে। বোলিংয়ে খরুচে হলেও ব্যাটিংয়ে দুটি দেখিয়েছেন নাসির হোসেন। ইরফান শকুরের 50-তে 138 রান করে চট্টগ্রাম বিভাগ। ইরফান খেলেন 46 বলে 64 রানের ইনিংস। এছাড়া জয় 11, মইনুল 12, সৈকত করেন 15 রান। সাকলাই নেন 3 উইকেট, নাসিরের শিকার 1টি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 18 ওভারই ম্যাচ জিতে নেয় রংপুর বিভাগ। 4টি 4 ও 2 ছক্কায় 32 বলে 43 রান নাসির হোসেনের। 14 বলে 26 রান করেন আকবর আলী। 5 উইকেট হাতে রেখে অনায়াসে জয় রংপুরের। অন্য ম্যাচে আগে ব্যাট করে 7 উইকেটে 137 রান করে বরিশাল। রান তারা এনামুলের 47 বলে 72 রানের অপরাজিত ইনিংসে 16 ওভার 3 বলে ম্যাচ জিতে নেয় খুলনা। এফসি এশিয়ান কাপ বাছাই হংকং ম্যাচ সামনে রেখে শুক্রবার ক্লোজ ডোর অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। গ্রুপের শক্তিশালী দল হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতেও ঘাটতি দেখছেন না সংগঠকরা। তবে ভালো ফলের জন্য পজিশন নিয়ে কাটাছেড়ার বিপক্ষে কোচ কামাল বাবু। জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরার কৌশল ও নির্দেশনা নিয়ে আপত্তি আছে সাবেকদের। সবশেষ 2 ম্যাচে ফুটবলারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাসুল দিতে হয় লাল সবুজদের। হংকং ম্যাচ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো জাতীয় দলের ক্লোজ ডোর অনুশীলন। ক্লাব ফুটবলে খেলোয়াড়দের পজিশনের সঙ্গে জাতীয় দলের ভিন্নতা দেখা যায়। কঠিন সমীকরণের ম্যাচে পজিশন নিয়ে কাটাছেড়াই হিতে বিপরীত হতে পারে। সাফল্য পেতে ফুটবলারদের নিয়মিত পজিশনে খেলানোর পক্ষে সাবেকরা। তুমি তো একটু মুখস্থ টিম ডেকে ফেলছে যে ওরাই খেলবে। এটা যে একটা খেলোয়াড়কে আমি আমার ঘরোয়া লিগে একটা পজিশনে খেললাম, সে এটাতে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু দেখা গেল ন্যাশনাল টিমে যে এসে অন্য একটা প্লেসে খেলতেছে। তো সে এখানে এই কয়েকদিনে সামান্য সময়ের কিভাবে সে ধারাবাহিকভাবে ওইখানে যায় ওই নতুন প্লেসটা করবে, সাফল্য এনে দেবে, এটা আমার বোধগম্য না। স্ট্রাইকারকে স্ট্রাইকিং পজিশনই খেলাতে হবে, রাইট ব্যাককে রাইট ব্যাক পজিশনই খেলাতে হবে। অন্য প্লেয়ার আইন না, এই স্বল্প কয়েকদিনে আপনি কোনো রেজাল্ট পাবেন না, রেজাল্ট ভালো হইতে পারে না। হামজা এবং সৌম্য 6-7 দুইজনই আসতেছে বাংলাদেশে। আসার পর বাংলাদেশ টিম তাদের ছাড়াই প্র্যাকটিস করেছে, এই পর্যন্ত অনুশীলন করেছে। আমার মনে হয় যে দুইজন যখন অ্যাড হবে অনুশীলনটা আরও বেশি তীব্র হবে।
ইনজুরির কারণে এরই মধ্যে দল থেকে বাদ পড়েছেন ফরওয়ার্ড ইব্রাহিম। পর্যবেক্ষণে আছে তারিক, তপু, আলামিন ও সুমন রেজা। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, জানান টিম ম্যানেজমেন্ট। যতটুকু ফিজিও ট্রেনার ডাক্তার যতটুকু বুঝতেছে এবং তাদের ওই ট্রিটমেন্টের উপরেই, যেমন শুধুমাত্র এখন পর্যন্ত ইব্রাহিমকে আমরা অফ করেছি, এর বাদবাকি অন্যদেরকে পর্যবেক্ষণে আছে। যদি সেরকম কোনো হয় তাহলে আবার চেঞ্জ করা হবে। হংকং ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে হবে 20 মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে মাঠ পরিদর্শন শেষে এসব কথা জানান বাফুফে কম্পিটিশন কমিটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইফ সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বড় প্রাপ্তি ছিলেন সাইফ হাসান। টুর্নামেন্টে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্কোয়াডে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। দীর্ঘদিন পর আবারও সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। 8 অক্টোবর থেকে আবুধাবিতে শুরু হবে 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।